একজন সোশ্যাল মিডিয়া ব্লগার যে তার দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়গুলো ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদের কাছে তুলে ধরে। কিন্তু একদিন হঠাৎ করে ব্লগ করতে যেয়ে সে একটি লাশ খুঁজে পায়, আর এরপরেই মেয়েটির জীবনে নেমে আসে অন্ধকার। পুলিশ সেই লাশটা নিয়ে তদন্তে নামে, আর সেই তদন্তে একে একে রহস্যের জট খুলতে থাকে। তো এর পেছনে থাকা রহস্যগুলো কী ছিল, আর পেছনে থাকা ভয়ঙ্কর মাস্টার প্ল্যানই বা কী ছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মারাঠি ভাষায় মুক্তি পাওয়া মুভি লাইক আননি সাবস্ক্রাইব। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই খুশি নামের একজন ব্লগার তার দিনের শুরুতে সে কি করে সেটাই ভিডিও ব্লগের মাধ্যমে সবার কাছে তুলে ধরছিল। খুশি তার জীবনের একটি সাধারণ দিনে কি করে সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই সে তার অডিয়েন্সদের দেখানোর চেষ্টা করছিল। আর খুশি তার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো শেষ করে অবশেষে রাতে বাড়ি ফেরে এবং তার ব্লগ শেষ করে। আর খুশির কথা শুনে আমরা বুঝতে পারি খুশি একজন ব্লগারের পাশাপাশি সে একজন জুনিয়র আর্টিস্ট। সে একজন অ্যাক্টর হওয়ার চেষ্টা করছে, আর সেটারই স্ট্রাগল করে যাচ্ছে। আর সেখানেই সে তাদের ফলোয়ারদের পাশে থাকতে বলে। কিন্তু খুশি সেখানে বলে এত স্ট্রাগলের পরেও সে অনেক খুশি, কারণ তার অডিয়েন্সরা তাকে ভালোবাসে। এছাড়া এই মুম্বাই সিটিতে স্ট্রাগল করতে তাকে সবথেকে বেশি যে সাহায্য করেছে সেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। আর সেই মেয়েটির নাম ছিল শ্রুতি। খুশি বলতে থাকে তার রুমমেট, খুশি বলতে থাকে তার রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড শ্রুতিও একজন রাইটার যে স্ট্রাগল করছে। আর সেখানে শ্রুতিকে দেখা যায় কোনো একটা কাজ নিয়ে খুব বিজি ছিল। এছাড়া খুশি বলছিল শ্রুতির জীবনে রিসেন্টলি একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু তখনই শ্রুতি বলে আমার জীবনের কথা তুমি তোমার ব্লগে বলো না। তখন খুশি বলে ঠিক আছে। আর এরপরেই খুশি তার ব্লগটা শেষ করে দেয়। এরপরে খুশি আপলোড করার পরে দেখছিল ভিডিওটা ইতোমধ্যে ভালো রিচ পেয়েছে। সে তার বান্ধবী শ্রুতিকে বলছিল আমার মনে হয় এই ভিডিওটা 1 লাখ ভিউ ক্রস করে যাবে। এরপরে রাতের বেলা খুশি শ্রুতিকে বলে আজকে আমি একটা অডিশন দিয়ে এসেছি ভিএক্স প্রোডাকশনে, আর তারা একটা নতুন ওয়েব সিরিজ করতে যাচ্ছে, সেখানেই একটা রোলের জন্য অডিশন দিয়েছি। সেখানকার প্রোডাকশন ম্যানেজার তোমার বন্ধুর ভাই, তুমি যদি আমার ব্যাপারে তাদের একটু বলো তাহলে খুশি হয়ে যাব আমি। কিন্তু খুশি দেখতে পায় শ্রুতি অন্য কাজে নিয়ে ব্যস্ত রয়েছে। সে মন দিয়ে কিছু একটা দেখছিল, যার ফলে খুশি তাকে কি বলছে না বলছে তাতে তার কোনো ধ্যানই ছিল না। খুশি তখন বুঝতে পারে শ্রুতি অনেক টেনশনের মধ্যে রয়েছে, তাই সে তাকে যে সান্ত্বনা দেয় আর বলে একটা ব্রেক নাও। আর এরপরে তারা দুইজন মিলে সমুদ্র তীরে রাতের বেলা ঘুরতে আসে। কিন্তু সেখানে আসার পরেও খুশি দেখতে পায় শ্রুতি মন খারাপ করেই বসেছিল। তখন একটা সময় খুশি শ্রুতিকে বলে তোমার কি এখনও তাকে মনে পড়ে? শ্রুতি বলে এটা একটা অদ্ভুত ফিলিংস, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যখন আমি শুনতে পেলাম সে আর নেই, তখন আমি যেন কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার চারপাশের সবকিছুই যেন মিথ্যে মনে হচ্ছিল। আর এরপরে শ্রুতির কথা শুনে আমরা বুঝতে পারি কিছুদিন আগেই শ্রুতির বাবা মারা গেছে। শ্রুতি তার বাবাকে অনেক ভালোবাসত, আর শ্রুতির বাবার এই মারা যাওয়াটাকে শ্রুতি একেবারেই মেনে নিতে পারেনি। যার ফলে যখনই সে একা থাকে বা তার মন খারাপ হয়, তার বাবার কথা মনে পড়ে যায়, তখন তার জীবনটাই এলোমেলো হয়ে যায়। খুশি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শ্রুতি বলে আমার মাথার উপরে আর কিছুই রইল না, আমার ভাইটা এখনও ছোট, আমার মা খুবই ইমোশনাল একজন মানুষ, তাই আমি স্ট্রং না হয়ে পারলাম না। কারণ আমিও যদি এদের মতো ইমোশনাল হয়ে পড়ি তাহলে ওদের দুজনকে কে আগলে রাখবে? আমি বুঝতে পারছি না কি করব। আমার চারপাশটাই যেন অন্ধকার লাগছে। খুশি তাকে সেই যাত্রায় সেখানে সামলে নেয়। এরপরে সেখানে তারা দুইজন বসে বসে কুলফি খেতে থাকে। এরপরে রোহিত নামের একজন লোককে দেখানো হয় যে রবি এজেন্সিতে জবের জন্য চলে আসে। সেখানে আসার পরে রবির সাথে কথা বলতে থাকে রোহিত। রবি তাকে বলে তার সার্টিফিকেট দেওয়ার জন্য। তখন রোহিত বলে তার সার্টিফিকেট এখনও বানানো হয়নি, সেটা সে নিয়ে আসবে। আসলে তার একটা যে কোনো অফিস জব হলেই হবে। সে মুম্বাইয়ে নতুন এসেছে। তখন রবি বলে তাকে কি করতে হবে। এরপরে খুশিকে আবারও দেখানো হয় যে সমুদ্র তীরে বসে তার লাইফ শুরু করে। আর সেখানে সে বলছিল 10 মিনিটের মধ্যেই সূর্য অস্ত যাবে। আর সেই দৃশ্যটা খুবই মনোরম, তাই আমি চাইছিলাম না এত মনোরম একটা দৃশ্য আমি একা উপভোগ করব, তাই চলে আসলাম লাইভে আপনাদের সবাইকে দেখানোর জন্য। এরপরেই খুশি তার মোবাইলের ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে থাকে সবাইকে সূর্যাস্ত দেখানোর জন্য। কিন্তু সামনেই কিছু ময়লা পড়েছিল, সেগুলোই সে পরিষ্কার করতে যায়। সেখানে একটা ব্যাগও রাখা ছিল। তখনই খুশি ব্যাগে কিছু দেখতে পায়। খুশি এরপরে আশেপাশেই তাকিয়ে সেই ব্যাগের মালিককে খুঁজতে থাকে, কিন্তু কেউই সেই ব্যাগটা নিতে আসছিল না।
আর এই বিষয়টা খুশি তার অডিয়েন্সের সাথে শেয়ার করছিল। সবাই তাকে বলছিল যার ব্যাগ সে এসে নিয়ে যাবে, তুমি ব্যাগটা সেখানেই রেখে দাও। কিন্তু তখনই খুশি দেখতে পায় কয়েকজন ছেলে মেয়ে এসে সে ব্যাগটা নেয়ার চেষ্টা করছে। খুশি তখন তার অডিয়েন্সদের বলে ব্যাগটা এভাবে ফেলে রাখা এখানে রিস্কি হয়ে যাবে, কারণ ব্যাগটার ভেতরে কিছু ভেজিটেবল রয়েছে আর একটা ওয়ালেট রয়েছে, আর ওয়ালেট অনেকেরই প্রয়োজনীয় হতে পারে, আর ওয়ালেটে আশা করি ঠিকানাও থাকবে, তাই আমাদের উচিত ব্যাগটা ফিরিয়ে দেওয়া আসা তার মালিককে। কিন্তু সেখানেই খুশি একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায়, আর সে পুরো বিষয়টা তাকে খুলে বলে। কিন্তু সেই সিকিউরিটি গার্ড বলে যেটা যেখানে ছিল সেখানেই রেখে দিন, জানি না এটা কার, যার প্রয়োজন সে নিতে আসবে। ব্যাগটা নিতে অস্বীকার করে সেই সিকিউরিটি গার্ড। খুশি এরপরেই লাইভে সে ব্যাগটা খুলতে থাকে, দেখতে থাকে ভেতরে কি আছে। সেখানে সে একটি মোবাইলও দেখতে পায়, কিন্তু মোবাইলটা ডিসচার্জ ছিল, অর্থাৎ মোবাইলের ব্যাটারি ছিল না, মোবাইলটা অফ ছিল। এরপরে সে ওয়ালেটটা খোঁজে, আর ওয়ালেটের ভেতরে একটা কার্ড পায় যেটা ছিল রোহিত চৌহানের। খুশি তার অডিয়েন্সদের বলতে থাকে মুম্বাইয়ের আশেপাশে থাকে এমন কেউ আছে কিনা যার নাম রোহিত চৌহান, বা এই রোহিত চৌহানকে কেউ চেনে কিনা। তখন কেউ সেখানে বলতে পারছিল না, কারণ একই নামের অনেক মানুষ ছিল। এরপরে খুশি ব্যাগটা ভালো করে খুঁজতে সেখানে আরও একটা রসিদ খুঁজে পায়, যেটার ভেতরে নেরুনগরের অ্যাড্রেস দেওয়া ছিল। তখন বুঝতে পারে এই রোহিত চৌহান অবশ্যই সেখানে থাকে। খুশি সেখানেই যেতে শুরু করে। এরপরেই খুশি সেই লাইভটা অন করেই সেই দোকানে চলে আসে যে দোকানে রসিদ ছিল, এবং সেখানে এসে জিজ্ঞেস করে এই রোহিত চৌহানকে সে চেনে কিনা, তার রেগুলার কাস্টমার কিনা। সেই লোকটা বলে হ্যাঁ, তার বাসা পাশেই। তখন লোকটা যেয়ে সেই রোহিত চৌহানের বাসা খুশিকে দেখিয়ে দেয়, আর সেই লোকটার মেয়ে খুশিকে রোহিতের বাসায় নিয়ে যেতে থাকে। খুশি লাইভে তার অডিয়েন্সদের সাথে কথা বলতে বলতে রোহিতকে সেই ব্যাগটা ফেরত দেওয়ার জন্য তার বাসায় যায়। খুশি এরপরে সেই বাসার সামনে যেয়ে মেয়েটিকে বলে তুমি ক্যামেরা ধরো, আমি কলিং বেল বাজাই। মেয়েটি ক্যামেরা ধরে। কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। তখন মেয়েটি বলে আপনি দরজায় ধাক্কা দিন, দেখুন ভেতরে কেউ আছে কিনা। খুশি দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। খুশি বলে হয়তোবা ভেতরে ব্যস্ত আছে, তুমি ক্যামেরা নিয়ে ধীরে ধীরে সামনে এসো আর তাকে ডাকতে থাকো। ছোট্ট মেয়েটি রোহিতকে তার নাম ধরে ডাকতে থাকে। খুশি ভেতরে যেতে হঠাৎ করে কিছু একটার মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই দেখা যায় সেখানে রোহিতের লাশ পড়েছিল, আর এটা দেখে দুজনেই চিৎকার করে ওঠে। এরপরেই কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে রোহিত একটা অনুষ্ঠানে সবার সাথে মজা করছিল, নাচ গান করছিল। এরপরে তারা কয়েকজন মিলে একসাথে বসে রাতের বেলায় মদ খাচ্ছিল, আর সেখানে দেখা যায় একজন বৃদ্ধ লোককে তারা তোষামত করে মদ খাওয়ানোর চেষ্টা করছিল। লোকটা বলছিল আমার পেটে ব্যথা করে, আমি কিছুদিন আগে হসপিটাল থেকে ছাড়া পেয়েছি, এখন আমি মদ খাবো না। তখন রোহিত বলতে থাকে ঠিক আছে, তোমার কিছু খেতে হবে না, তোমার কিছু হয়ে গেলে শেষে আমার দোষ হবে। কিন্তু রোহিত সেই মদের গ্লাসটা তার সামনে নিয়ে অন্যজনকে দিতে থাকে, আর এই ফাঁকে লোকটা মদের নেশায় পড়ে যায় আর মদের গ্লাস নিয়ে খেতে শুরু করে। এইদিকে দূর থেকে দাঁড়িয়ে সেই গ্রামেরই সারপঞ্চ এই বিষয়টা দেখছিল। সে রোহিতকে তার কাছে ডেকে নেয়। দাদা সাহেব রোহিতকে বলতে থাকে আমি তো তোমাকে শিক্ষিত একজন ভালো মানুষ ভেবেছিলাম, তুমি লোকটাকে কেন জোর করে মদ খাওয়াচ্ছ? তুমি জানো ডক্টর তাকে মদ খেতে নিষেধ করছে, কারণ তার একটা লিভার ড্যামেজ। এখন তার যদি কিছু হয়ে যায় তার পরিবারের কি হবে? তার পরিবারের পাশে যেয়ে কি তুমি দাঁড়াবে? তখনই রোহিত বলে আমাকে 2 মিনিট সময় দিন, আমি আসছি। তখনই দেখা যায় রোহিত একজন মহিলার কাছে চলে যায় এবং লুকিয়ে তাকে একটা মদের বোতল দেয় আর কিছু বলে তাকে। দাদা সাহেব এগুলো দেখছিল। সে রোহিতকে জিজ্ঞেস করে এগুলো কি চলছে? রোহিত বলে আপনি ঠিকই বলেছেন, সেই লোকটার লিভার ড্যামেজ, আর সে বেশি দিন বাঁচবে না। বড়জোর আর 1 বছর সে তার জীবনে যত টাকা ইনকাম করেছে বেশিরভাগ টাকাই সে মদ খেয়ে উড়িয়ে দিয়েছে, আর এখন মেডিসিন খেয়ে। এছাড়া তার বাড়িটাও বন্ধক দেয়া রয়েছে। এখন যদি কিছু হয়ে যায় তাহলে তার পুরো পরিবারকে রাস্তায় এসে দাঁড়াতে হবে, আর এভাবে যদি সে টাকা উড়াতে থাকে তাহলে আরও বেশি আগে। দাদা সাহেব বলে তার মানে তুমি ঠিক করবে যে কে আগে মরবে আর কে দ্রুত মরবে, তাই তো? তুমি কি নিজেকে গড ভাবতে শুরু করেছো? দাদা সাহেব বলতে থাকে আর তোমার কি মনে হয় এই কয়েকটা টাকার মেডিসিন বাঁচিয়ে সে তার বাড়ির বন্ধক ছুটিয়ে ফেলবে? তখন রোহিত বলে না, লোকটার নামে 20 লাখ টাকার ইন্স্যুরেন্স রয়েছে, ইন্স্যুরেন্সের টাকা পেলে অবশ্যই সে তার বাড়িটা ছাড়িয়ে নিতে পারবে। তখন দাদা সাহেব বুঝতে পারে রোহিতের আসল প্ল্যানটা কি। সেই লোকটা যদি তাড়াতাড়ি মরে যায় রোহিত সেই ইন্স্যুরেন্সটা ক্লেম করবে এবং সেই টাকাটা সেই লোকটার পরিবারকে দিয়ে দেবে, এবং সেখান থেকে সে কিছু কমিশনও নেবে। দাদা সাহেব তাকে বলে দেয় সাবধান হয়ে যাও। রোহিত বলে আমি শুধু তাদেরকে সাহায্য করছি, তাদের পরিবারটা যেন পথে বসে না যায়। পরদিনই দেখা যায়
রোহিতের কাছে চলে আসে দাদা সাহেবের ছোট ভাই রাঘব এবং সেখানে সে বলতে থাকে, আমার দাদার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অনেকদিন ধরে অসুস্থ, মনে হয় না বেশি দিন বাঁচবে, আর তার চিকিৎসা করাতেও অনেক টাকা খরচ হচ্ছে। রোহিত বলে, এই কথাটা তুমি তোমার বড় ভাই দাদা সাহেবকে কেন বলছো না? রাঘব বলে, আমি বলেছি, কিন্তু সে বলেছে এখন তেমন টাকা দিতে পারবে না, কারণ সামনেই ইলেকশন। রাঘবের কথা শুনে রোহিত বুঝতে পারে সে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে তার দাদার নামে এই বয়সে যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করা যেত তাহলে সে মারা যাবার পরে অনেক টাকা পেত। রোহিত বলে, তার বয়স অনেক বেশি, এখন তার ইন্স্যুরেন্স করা যাবে না, কিন্তু এর পরিবর্তে আমি তোমাকে অন্য একটা আইডিয়া দিতে পারি। তখন সে রাঘবের সাথে মিলে কোনো একটা প্ল্যান করে। রোহিত রাঘবকে বলে, তুমি তোমার দাদার সাথে সাথে থাকবে সবসময়, যখনই সে মারা যাবে তুমি সাথে সাথে আমাকে খবর দেবে, আর ফ্যামিলিকে এই বিষয়টা বলতে দেবে না বা বাইরে কাউকে জানাতে দেবে না। এরপরে একদিন দেখা যায় রাঘবের মা তাকে এসে বলে তার দাদা শ্বাস নিচ্ছে না। রাঘব তাড়াতাড়ি সেখানে চলে যায়, আর সেখানে জড়ো হওয়া লোকদের বলে তার দাদা এখনও বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, হয়তোবা প্রেশারটা একটু হাই হয়ে গেছে, এই জন্য এমন হয়েছে। সে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সাথে সাথে রোহিতকে কল করে। রোহিত এবং রাঘব সেখানে চলে আসে। রোহিত আর রাঘব মিলে রাঘবের দাদাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যদিও ইতোমধ্যে সেই লোকটা মারা গেছে। রোহিতের প্ল্যান ছিল কিছু দূর যাওয়ার পরে তাদের অটোটা ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করাবে, আর তাতে করে রোহিত এবং রাঘব দুজনেই কিছুটা ইনজুর্ড হবে, কিন্তু তার দাদা মারা যাবে। অর্থাৎ স্বাভাবিক মৃত্যুটা দুর্ঘটনা বলে চালানো হবে, কারণ স্বাভাবিক মৃত্যুর চাইতে দুর্ঘটনায় মারা যাওয়াতে সেখানে ইন্স্যুরেন্স বেশি ক্লেম হয়, আর সেটাই তাদের প্ল্যান ছিল। এরপরে রোহিত সেই দুর্ঘটনার পরে ইন্স্যুরেন্স এজেন্ট যখন সেই কাগজপত্রগুলো চেক করতে আসে, রোহিত আগে থেকেই সব কাগজপত্রগুলো একেবারে ঠিকঠাক করে রাখে। যদিও সেই ইন্স্যুরেন্স এজেন্টের সন্দেহ হয়, সে রোহিতকে জিজ্ঞেস করে এবং সেখান থেকে সে জানতে পারে রোহিত নিজে আগেও একজন ইন্স্যুরেন্স এজেন্ট ছিল, এই জন্য সে সব কিছু জানত, কখন কিভাবে কি করলে টাকা পাওয়া যাবে পুরো বিষয়টাই তার জানা ছিল। এতে সেই এজেন্টের সন্দেহ হয়, কিন্তু রোহিত এবং সেই রাঘবের ব্যাপারে তার কাছে কোনো প্রমাণ ছিল না, যার ফলে সেই টাকাটা দিতে বাধ্য হয় সে। কিছুক্ষণ পরে দাদা সাহেবও সেখানে চলে আসে এবং পুরো বিষয়টা বোঝার পরে সে বুঝতে পারে এই পুরো প্ল্যানটাই ছিল রোহিতের, এবং রোহিত যে কেন এটা করেছে সেও সেটা বুঝতে পেরেছে। কিন্তু তারপরও সেখানে সেই ইন্স্যুরেন্স এজেন্টকে সে কিছুই বলে না, কারণ রাঘবের পরিবারের টাকার দরকার ছিল। বরঞ্চ সেই ইন্স্যুরেন্স এজেন্টকে সে সেখান থেকে নিয়ে যায়। এদিকে ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যায়, আর সেই চেক নেয়ার জন্য রোহিত এবং রাঘব সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে আসে আর চেকটা ক্লেম করে নেয়। রাঘব বলে এই চেকটা তার পরিবারের কাছে দিয়ে দেবে, কিন্তু রোহিত বলে না, এই চেকটা ধরা পড়া যেতে পারে যে কোনো সময়, তাই তাদের এখনই এটা ক্যাশে কনভার্ট করে নিতে হবে। রাঘবও সেই অনুযায়ী ব্যাংকে যেয়ে টাকাটা ক্যাশ করে নেয়। এরপরেই দেখা যায় রোহিত রাঘবকে বলে, এতগুলো টাকা নিয়ে লোকাল বাসে যাওয়া ঠিক হবে না, আমার এক পরিচিত ট্যাক্সি ক্যাব আমি ডেকেছি, সেখানেই আমরা দুজনে চলে যাব নিরাপদে। টাকার ব্যাগটা রাঘবের কাছেই ছিল। রোহিত রাঘবকে ট্যাক্সিটা দেখিয়ে দেয় আর বলে সে যেন যে ট্যাক্সিতে বসে। রোহিত একটু ফ্রেশ হয়ে ট্যাক্সিতে আসছে, সেই অনুযায়ী রাঘব টাকার ব্যাগটা নিয়ে ট্যাক্সিতে চলে যায়। কিন্তু ট্যাক্সিতে যেয়ে বসার পরেই রাঘবকে সে ট্যাক্সি ড্রাইভার বলে, আপনি কি এখানে কি করছেন? তখন রাঘব বলে, আমার বন্ধু রোহিত আমাকে পাঠিয়েছে, সে তো তোমাকে ভাড়া করেছে, আমরা গ্রামে ফিরব। কিন্তু সেই ট্যাক্সি ড্রাইভার বলে, আমাকে কেউ ভাড়া করেনি, নামুন, আর আমি এখন গ্রামে যাব না। এভাবে তাকে নামিয়ে দেয়। রাঘব ভাবে হয়তোবা সে ভুল ট্যাক্সিতে উঠে গেছে। সে রোহিতকে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কোথাও রোহিত ছিল না। রোহিত ওয়াশরুমে যাওয়ার কথা ছিল, রাঘব সেখানে যেও তাকে খোঁজে, কিন্তু সেখানেও সে রোহিতকে খুঁজে পায় না। রাঘবের টেনশন হতে থাকে, রোহিত হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে। ঠিক তখনই তার টাকার কথা মনে পড়ে, কিন্তু টাকার ব্যাগটা তো তার সাথেই ছিল। হঠাৎ করেই টাকার ব্যাগ সে হাতাতে শুরু করে, আর তার কাছে সন্দেহজনক মনে হয়। রাঘব যখনই টাকার ব্যাগটা খুলে দেখে, সে দেখতে পায় টাকার ব্যাগে কোনো টাকা নেই, কয়েকটি ইট পাথর ঢোকানো ছিল। আর এতে রাঘবের বুঝতে আর বাকি নেই যে রোহিত তাকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে মুম্বাইয়ে দীপিকাকে দেখা যায় থানায় আসার জন্য। সেখানে হায়ার অফিসারের সাথে সে একটা ডকুমেন্টারি বানানো নিয়ে কথা বলছিল। আসলে সে একটি ডকুমেন্টারি বানাতে গিয়ে দেখতে পায় জঙ্গলের ভেতরে অনেক ধরনের স্মাগলিংয়ের কারণে জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আর সেটা ঠেকানোর জন্যই সে পুলিশ অফিসারের সাথে কথা বলতে এসেছে। সেখানে সেই হায়ার অফিসার সন্দীপ নামের আরও একজন পুলিশ অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয় দীপিকাকে, আর বলে এই বিষয়ে সে তাকে সাহায্য করবে।
তারা দুইজন সেখানে চলে গেলে দীপিকা দেখতে পায় থানার বাইরে হট্টগণ্ডগোল চলছে, হয়তোবা কেউ বা কারা আন্দোলন করছে। সে একজন মহিলা কনস্টেবলকে জিজ্ঞেস করে বাইরে কিসের আন্দোলন চলছে। মহিলা কনস্টেবল বলে, আপনি কি সেই ব্লগারের ভিডিও দেখেননি? ব্লগ করতে যেয়ে একটা ডেড বডি খুঁজে পেয়েছে, এখন সেটা নিয়েই ঝামেলা চলছে। আর সেই মেয়েটা কিছুক্ষণ পরেই থানায় আসবে, এই জন্য মিডিয়ার লোকেরা বাইরে হইচই করে ফেলছে, কারণ এখন সে টক অব দ্য টাউন হয়ে গেছে। দীপিকা সেই ব্লগের ভিডিওটা দেখে আর বুঝতে পারে যে খুশি সেই ডেড বডিটা ইচ্ছে করে খুঁজে পায়নি, বরঞ্চ সে একজনের উপকার করতে যেয়ে এই বিষয়টা খেয়াল করেছে। তখন দীপিকা বলতে থাকে, আসলে এই বিষয়টাতে খুশির হাত নেই, সে নিজে একজন ভিকটিম। কিন্তু সেই মহিলা কনস্টেবল বলে, আপনি হয়তো জানেন না এই ব্লগাররা নিজেদের ভিউ বাড়ানোর জন্য কি করতে পারে। দীপিকা থানায় অপেক্ষা করছিল, কারণ সন্দীপ তাকে কিছু ডকুমেন্ট দেবে এই জন্য। ঠিক তখনই সে দেখতে পায় খুশি নামে সেই ব্লগার থানায় চলে আসে, কিন্তু থানায় কেউ তার সাথে ভালো ব্যবহার করছে না। আর এটা দেখে দীপিকার মায়া হয় খুশির প্রতি। দীপিকা তাকে সাহায্য করতে শুরু করে। সে বলে, তুমি সামনের দিক দিয়ে বাইরে যেও না, সেখানে মিডিয়ার লোকেরা আছে, তোমাকে ধরবে। তাই দীপিকা তাকে পেছনের দিক দিয়ে নিয়ে আসে। আর সেখানেই দীপিকা তাদের বলে খুশিকে যেন তারা আড়াল করে নিয়ে যায়, কারণ মিডিয়ার লোকেরা দেখতে পারলে খুশির অবস্থা আরও নাজেহাল করে ফেলবে তারা। কিন্তু সেখানে শ্রুতি এবং খুশির আরও একজন ফ্রেন্ড, তারা স্কুটি এবং বাইক নিয়ে এসেছিল। দীপিকা বলে, এখন যদি খুশিকে স্কুটি বা বাইকে নিয়ে যাওয়া হয় তাহলে সবাই তাকে দেখে ফেলবে এবং সবাই তাকে নিয়ে কথা বলতে থাকবে, তার পিছু করতে শুরু করবে, এমনকি মিডিয়ার লোক তার বাসা অবধি পৌঁছে যাবে। তাই দীপিকা বলে, ঠিক আছে, আমি খুশিকে বাড়িতে পৌঁছে দেব। আর গাড়িতে যাওয়ার সময় দীপিকা খুশিকে বলে, দেখেছো তো, বেশি লাইক, সাবস্ক্রাইব আর ভিউর জন্য তোমার জীবনের আজকে এই অবস্থা। বাই দ্য ওয়ে, তুমি কি করো? তুমি কি ফুল টাইম ব্লগার? খুশি বলে, না, আমি একজন অ্যাক্টর হতে চাই আর সেটার জন্য স্ট্রাগল করছি। আর আজকাল অ্যাক্টর হওয়ার জন্য ফলোয়ার দরকার, এই জন্যই আমি মেনলি ব্লগটা করি। অন্যদিকে খুশি বলতে থাকে যে, আপনি কি করেন? দীপিকা তখন বলে, সে একটি এনজিও চালায়, এছাড়া বিভিন্ন কাজ করে, আর একজন সে পেশায় রিপোর্টার। এরপরে তারা যখন খুশির বাড়িতে পৌঁছায় তখনই দেখা যায় যে খুশির বাড়িওয়ালা এবং সিকিউরিটি ম্যানেজার এসেছে খুশিকে তার ফ্ল্যাটটা খালি করে দেওয়ার জন্য। সেখানে শ্রুতি এসে সবাইকে বলে যে তার ম্যানেজার এবং বাড়িওয়ালা বলছে এখনই খুশিকে সে ফ্ল্যাটটা খালি করে দিতে হবে, কারণ খুশির জন্যই কিছুক্ষণ পরপরই পুলিশের লোক, মিডিয়ার লোক, বিভিন্ন লোকেরা এসে এখানে ঝামেলা সৃষ্টি করছে, আর এটা তারা চায় না। খুশির হাতে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে দীপিকা যে তাকে সাহায্য করবে তারও কোনো উপায় ছিল না। দীপিকা বলে, তুমি তোমার কোনো ফ্রেন্ডের বাসায় থেকে যাও। শ্রুতিও বলে। অবশেষে শ্রুতি এবং খুশি তাদের এক বন্ধুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তারপরও দীপিকা সেখান থেকে আসার আগে খুশিকে তার কার্ড দিয়ে আসে আর বলে, এরপরেও যদি কোনো সমস্যা পড়ে তাহলে সে যেন তাকে কল করে। এরপরেই দেখা যায় দীপিকা তার একটি টকশোতে বসেছিল। এরপরেই সে টকশো শেষ করে দীপিকা যখন তার একজন কলিগের সাথে কথা বলছিল, সেখানে সে জানতে পারে সে একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত রয়েছে, কারণ অনেকগুলো ভিডিও অ্যানালাইসিস করতে হবে। তখনই দীপিকা দেখতে পায় সেই কেসটা ছিল খুশিকে নিয়ে। খুশির লাইভ ভিডিওগুলো তারা অ্যানালাইসিস করছিল, যাতে খুশির ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ভাইরাল কিছু পাওয়া যায় কিনা, যেটা নিয়ে তারা নিউজ করতে পারে। এটা দেখে অবাক হয়ে যায়। দীপিকা বলে, মেয়েটা এমনিতেই বিপদে পড়েছে, তার উপরে এটা করা কি জরুরি? তখন সেই কলিগ বলে যে খুশিকে নিয়ে সবাই নিউজ করছে, সব টিভি চ্যানেলে এখন টক অব দ্য টাউন খুশি, তাই আমাদেরও আর কিছু করার নেই। আর এতে মন খারাপ হয় দীপিকার, কারণ দীপিকা খুশির বিষয়টা বুঝতে পেরেছিল। খুশি যে কতটা অসহায় পড়েছে চারপাশ থেকে, সেও সেটা বুঝতে পেরেছিল। তখনই তারা দেখতে পায় খুশি আরও একটা লাইভে এসেছে। দীপিকা এবং তার কলিগ সেই লাইভটা দেখতে শুরু করে, যেখানে খুশি খুব অসহায় হয়ে বলছিল এই মুম্বাই শহরে আসার পরে সে অনেক স্ট্রাগল করছে, এমনকি এখনও করে যাচ্ছে, কিন্তু তারপরও এত কিছুর পরে সে নিজের ছোটোখাটো একটা পরিচয় তৈরি করতে পেরেছিল, কিন্তু এক নিমিষেই সবকিছু যেন শেষ হয়ে গেল। সেই ঘটনার পর থেকে তার পরিবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি তার কিছু বন্ধুবান্ধবরাও তার থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। এমন তার জীবনে আরও অনেক কিছুই ঘটছে যেটা সে কখনো কল্পনাই করতে পারেনি, কিন্তু তারপরও সে স্ট্রং থাকবে আর এই বিষয়টা মোকাবেলা করে যাবে। আর এতে দীপিকার অনেক খারাপ লাগে। দীপিকার সাথে সাথেই খুশিকে কল করে, সেই ফোনটা শ্রুতি ধরে। শ্রুতিকে সে জিজ্ঞেস করে তার এখন কোথায় রয়েছে, সেই বন্ধুর বাড়িতেই তো। তখন শ্রুতি বলে, না, আসলে তার বাবা মা অ্যালাউ করেনি, এই জন্য আমরা একটা হোটেলে উঠেছি বাধ্য হয়ে। দীপিকা বলে, আমি তো বলেছিলাম কোনো বিপদে পড়লে আমাকে জানাতে, জানাওনি কেন? আমি তোমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমি এনজিওর সাথে কথা বলেছি, তোমরা সেখানে চলে যাবে আর আমার কথা বলবে, তাহলেই হবে।
তখন শ্রুতি এবং খুশি অনেক খুশি হয়ে যায়, কারণ এই মুহূর্তে তাদের একটা সেফ প্লেস খুব দরকার ছিল। পরদিন সকালে দীপিকা দেখা যায় সে এনজিওতে তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। ঠিক তখনই সে দেখতে পায় খুশি মাথা ব্যথা করছিল, তাই সে সেখানেই বসেছিল আর জানতে পারে গতকাল রাত ধরে সে তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, আর কন্ট্যাক্ট করার পরে সে তাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু খুশির মা বাদে কেউ তাকে মেনে নেয়নি। আর খুশির মা টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। আর এই বিষয়গুলো নিয়ে খুশিও একেবারে হতাশ হয়ে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। তখন দীপিকার কাছ থেকে তারা জানতে পারে তাদের এখানে থাকতে হলে অবশ্যই আগে এই এনজিওর মেম্বার হতে হবে, আর এটা দীপিকা সে করে দেবে, আর এতে করে তারা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারবে। এটা শুনে শ্রুতি আর খুশি খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই দীপিকা বলে যে তোমাদের তাড়াতাড়ি এই কেসটা থেকে বের হতে হবে, না হলে তোমার জীবনটা আরও এলোমেলো হয়ে যাবে। এইসব কেস সমাধান হতে অনেক সময় লেগে যায়, কিন্তু এইসব কেস যদি যতদিন চলতে থাকে আর তুমিও যদি এর মধ্যে ফেসে যেতে থাকো, তাহলে তোমার জীবনটাই ওলটপালট হয়ে যাবে। তাই তোমাকে চার্জশিট জমা দেওয়ার আগে তোমার নামটা সাসপেক্ট লিস্ট থেকে উইটনেস লিস্টে নিয়ে আসতে হবে, আর এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। খুশি বলে কী কাজ? তখন দীপিকা তাকে সবকিছু বলে দেয়। দীপিকা বলে এই জন্য 8 থেকে 9 দিন সময় লাগবে। খুশি বলে এতে তো আমার জীবন আরও ধ্বংস হয়ে যাবে। দীপিকা বলে হ্যাঁ, সেটা আমিও জানি। এখন তোমাকে যদি ফার্স্ট এই কাজটা করতে হয় তাহলে একটাই উপায় রয়েছে, নিজেদেরই ইনভেস্টিগেশন করতে হবে। খুশি বলে আমি কিভাবে করব? এগুলোর কিছুই তো আমি বুঝি না। দীপিকা বলে আমরা করব না, আমরা চাইলে পার্সোনাল ইনভেস্টিগেটর অথবা ডিটেকটিভদের হায়ার করতে পারি, বা লয়ারদের, যারা এইসব কাজ করে। তখনই দেখা যায় তারা একজন পার্সোনাল ইনভেস্টিগেটরকে হায়ার করে, যে এই বিষয়টা ইনভেস্টিগেট করতে থাকে। রোহিত যে বিল্ডিংয়ে থাকতো তার আশেপাশে চায়ের দোকানে যেয়ে সে রোহিতের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সেই দোকানদারের কাছে বিভিন্ন কথা জিজ্ঞেস করলেও সেই দোকানদার তেমন কোনো কথাই বলে না, বরং সেই লোকটাকে বলে আপনি কি টিভি চ্যানেল থেকে এসেছেন নাকি কোনো নিউজ পেপার থেকে, এগুলো কেন জিজ্ঞেস করছেন? তখনই দেখা যায় রবি নামের জব এজেন্সির সেই লোকটাকে, যে পাশের দোকানে দাঁড়িয়ে কৃষ্ণার এসব কথাগুলো শুনছিল। এরপরেই তার সন্দেহ হতে থাকে, সে কৃষ্ণাকে ফলো করে। এরপরে কৃষ্ণাকে দেখা যায় রোহিত যে অ্যাপার্টমেন্টে থাকতো তার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে, এমনকি তাকে সিগারেট এবং কিছু টাকা ঘুষ দিয়েও জিজ্ঞেস করে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তার কোনো সন্দেহজনক কাউকে মনে আছে কিনা। তখন সেই সিকিউরিটি গার্ড বলে যখন ঘটনা ঘটেছিল তখন সে এখানে ছিল না, তাকে কয়েকদিন আগেই এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আর আগের জনকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে রবি একটু আড়াল থেকেই কৃষ্ণার এসব কথা শুনছিল, আর এরপরেই সে কৃষ্ণাকে ফলো করতে থাকে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণাও এই বিষয়টা বুঝতে পেরেছিল, যার ফলে সে রবিকে হাতে নাতে ধরে ফেলে। কৃষ্ণা আর গণেশ মিলে রবিকে একটি রেস্টুরেন্টে উঠিয়ে নিয়ে আসে এবং সেখানে তারা কথা বলতে থাকে। রবি বলে আপনারা কারা, আর রোহিতের ব্যাপারে আপনারা কেন জিজ্ঞাসাবাদ করছেন? কৃষ্ণা বলে তারা পার্সোনাল ইনভেস্টিগেটর, তারা একটি এনজিওর হয়ে কাজ করে। তখন রবি জিজ্ঞেস করে তার মানে সেই মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক, বা রোহিতের সাথে আপনার কি সম্পর্ক? তখন কৃষ্ণ বলে আসলে তারা সেই মেয়েটাকে সাহায্য করছে। রবি বলে আপনারা যদি সত্যি সাহায্য করে থাকেন তাহলে আমিও আপনাদের সাহায্য করব, কারণ আমার কাছে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো হয়তোবা পুলিশ ইনভেস্টিগেশন করার পরেও খুঁজে বের করতে পারবে না। কিন্তু রবি তার আগে নিশ্চিত হতে চায় যে কৃষ্ণা এবং বাকি ওই লোকটা খুশির হয়ে কাজ করছে এবং খুশিকে তারা সাহায্য করতে চাইছে, যার ফলে কৃষ্ণা রবিকে নিয়ে আসে দীপিকার কাছে আর খুশির কাছে। তারা সামনাসামনি বসে মিটিং করতে থাকে। দীপিকা রবিকে জিজ্ঞেস করে কি ইনফরমেশন দেবেন সেটা তাড়াতাড়ি বলুন, আর আপনি আমাদের সাথে দেখাই বা কেন করতে চেয়েছেন? রবি বলে আমি আসলে নিশ্চিত হয়েছিলাম যে এরা খুশির হয়ে কাজ করছে বা খুশিকে সাহায্য করছে। দীপিকা বলে আপনিই তো একটি জব এজেন্সি চালান, তাই তো? আপনি হয়তোবা রোহিতকে চাকরি দিয়েছেন, তাহলে সেই চাকরিটা কেমন যে সে মুম্বাইয়ের মতো একটা জায়গায় ফ্ল্যাট কিনে ফেলেছে কয়েকদিনের মধ্যেই? রবি বলতে থাকে হ্যাঁ, আমি তাকে চাকরিটা দিয়েছি, কিন্তু আসলে রোহিত একটা চোর। কিছুদিন আগেই একজন মানুষ তার গ্রাম থেকে আমার সাথে দেখা করতে এসেছিল। সেই লোকটা আমাকে বলে রোহিত তার 20 লাখ টাকা নিয়ে গ্রাম থেকে পালিয়েছে, আর সেই লোকটা আমার অফিসে এসে ভাঙচুর করেছে, আমাকে অপমান করেছে। রাঘব নামের সেই লোকটা নাকি রোহিতকে 6 মাস ধরে খুঁজে বেড়াচ্ছে, আর সে আমার অফিসে এসে আমাকে অপমান করে গেছে। কৃষ্ণা বলে আর তুমি রোহিতের অ্যাড্রেস তাকে দিয়ে দিয়েছ, তাই তো? রবি বলে না, রোহিত কোথায় থাকতো আমি এই বিষয়টা শিওর ছিলাম না, কিন্তু রোহিতের প্রত্যেক দিন একটা নিয়ম ছিল, সে একটা দোকানে এসে চা সিগারেট খেত, রেস্ট নিত। আমি সেই কথাটাই রাঘবকে বলেছিলাম। এরপরে দীপিকা রবিকে জিজ্ঞেস করে রোহিত এখানে কি করত, কি জব করত? রবি বলে একটা ভালোই জব করত,
দীপিকা জিজ্ঞেস করে, তার বেতন কত? 50,000, 60,000 এমনই তো হবে। রবি বলে, হ্যাঁ। দীপিকা বলে, এই কয়টা টাকা স্যালারি পেয়ে সে মুম্বাইয়ের মতো জায়গায় ফ্ল্যাট কিনল কি করে, আর এত বিলাসী জীবনযাপনই বা কিভাবে করলো? রবি বলে, ওই যে বললাম, রোহিত চোর, গ্রাম থেকে 20 লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছে। দীপিকা বলে, কিন্তু তার থেকেও তার ফ্ল্যাটের দাম অনেক বেশি। এছাড়া রোহিতের ব্যাংক অ্যাকাউন্টে 7 থেকে 8 লাখ টাকা ছিল। এছাড়া তার হাতের আইফোন, বাইক, এই সব কিছুই বলে দিচ্ছে তার এই বিলাসী জীবনযাপনের পেছনে আরও কোনো রহস্য লুকিয়ে রয়েছে। রবি বলে, আমি সেটা জানি না। রবি সেখানে ঘামতে থাকে। তখনই দীপিকা তাকে জোর দিয়ে বলে, আপনি যদি আমাদের সত্যি সাহায্য করতে চান তাহলে সবকিছু খুলে বলুন, আর রোহিতকে তো আপনি চাকরি দিয়েছেন। রবি বলে, আমি কিছুই জানি না। রবি সেখানে ঘামতে শুরু করে। দীপিকা জোর দিয়ে বলে যে, আপনি তো ওকে জব দিয়েছিলেন, আপনি কি ওর সব ডকুমেন্ট চেক করেছিলেন? রবি বলে, হ্যাঁ। দীপিকা বলে, আপনি যদি কোনো ইনফরমেশন জেনে থাকেন সত্যি আমাদের বলুন। তখন রবি বলতে শুরু করে। রবি বলে, রোহিতকে কে খুন করেছে সেটা আমি জানি না, কিন্তু কেন রোহিতকে খুন করা হয়েছে সেটা আমি বলতে পারবো। আর রোহিত চৌহান ওর আসল নাম না, ওর আসল নাম হচ্ছে রোহিত দাস। এই পুরোটাই এখানকার ওর ফেক আইডেন্টি। রবি বলতে থাকে, রোহিত এমন একজন মানুষ যে সবসময় ঝামেলা করতে পছন্দ করে। ওর এমন কোনো কাছের মানুষ নেই যাকে ও ঠকায়নি। রবি বলে, রোহিত যখন প্রথম আমার অফিসে এসেছিল ওর কোনো ডকুমেন্টই ছিল না, কিন্তু এরপর আমি ওকে ডকুমেন্ট নিয়ে আসার কথা বললে ও বলে ঠিক আছে নিয়ে আসবে। এরপরেই রেগুলার আমার সাথে দেখা সাক্ষাৎ করতে থাকে। ধীরে ধীরে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর এরপরেই ও সব কাগজপত্র আমাকে দেয়, যেগুলো সবগুলোই ছিল নকল, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। এরপরে আমি ওর কয়েক জায়গায় চাকরির ব্যবস্থা করি, যেগুলো খুব ভালো ভালো পজিশনে ছিল। কিন্তু রোহিত বলে, না, সে ইন্স্যুরেন্স কোম্পানিতে এজেন্ট হিসেবে কাজ করবে। আমি তাকে বুঝিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম যে এখন অলিতে গলিতে সব জায়গায় ইন্স্যুরেন্স এজেন্ট রয়েছে, আর অনেক মানুষেরই ইন্স্যুরেন্স করা রয়েছে। এই চাকরি দিয়ে তুমি কি করবে? কিন্তু রোহিত বলতো সে শুধুমাত্র এটাতেই ভালো, আর এই জন্য সে শুধু এই কাজটাই করতে চায়। আর এরপরেই চায়ের দোকানে বিপিন নামের একজন লোক আসে, যে তার চায়ের টাকা দিতে গিয়ে বড় টাকার নোট দেয়, 500 টাকার নোট। চায়ের দোকানদার যখন বলে সেটা ভাঙটি ছিল না, সেটাকে পুরো টাকাটা দিয়েই সেখান থেকে চলে আসে, আর বলে রবির চায়ের টাকাটাও এখান থেকে রেখে দেওয়ার জন্য। রবি বিপিনের সাথে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। রোহিত তখন তাকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে আর আপনার সাথে এর কি সম্পর্ক? তখন রবি বলতে থাকে, তেমন কোনো সম্পর্ক নেই, আমাদের অফিস পাশাপাশি, আর এরা একটা কল সেন্টার চালায়। কিন্তু আমার মনে হয় এরা কোনো ফ্রড করে, স্ক্যাম করে, আর এই জন্য এদের অফিসে কাউকে এরা ঢুকতে দেয় না। আর মনে হয় কিছুদিন পরপরই নতুন লোক যাওয়া আসা করে। পুরো বিষয়টাই সন্দেহজনক। রোহিত বিপিনের যাওয়া আসাটা খুব ভালো করে খেয়াল করে এবং তাকে ফলো করতে শুরু করে। এরপর একদিন রাতের বেলায় দেখা যায় রোহিত, রবি তারা মদ খেয়ে আড্ডা দিচ্ছিল, ফুটপাতের খাবার খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই দেখা যায় সেই কল সেন্টারে পুলিশ রেড করে, আর সেখানকার যত ছেলেমেয়েরা ছিল তারা দৌড়ে পালাতে শুরু করে। আর এটা দেখার পরে রোহিত সেদিকে তাকিয়ে থাকে, আর একটা সময় সে দেখতে পায় বিপিনও দৌড়ে পালাচ্ছে, কিন্তু বিপিন দেয়াল টপকাতে যেয়ে তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়, সে হাঁটতে পারছিল না। আর এদিকে এটা দেখার পরে রবি চিৎকার করে পুলিশকে ডাকতে থাকে। তখন রোহিত তাকে মুখ চেপে ধরে আর বলে, পুলিশকে ডাকা যাবে না। রোহিত দৌড়ে বিপিনের কাছে যায় এবং তাকে সাহায্য করার আশ্বাস দেয়। এরপরে রোহিত রবিকে বলে, তোমার বাইকটা নাও, আমরা ওকে আমাদের বাসায় নিয়ে যাব। কিন্তু রবি বলে, না, এটা আমি কখনোই করব না। আর বিপিন মোটেও সুবিধার লোক নয়, আমি ওকে কেন সাহায্য করব? পুলিশের ঝামেলায় আমি জড়াতে চাই না, তোমার দরকার হলে তোমার বাসায় নিয়ে যাও। এতে রোহিত একটু রাগ করে আর রবিকে বলে, ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি একাই বিষয়টা দেখছি। রবি তার বাইক নিয়ে বাসায় চলে আসে। এরপর রোহিত বিপিনকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপর থেকে দেখা যেত রোহিত আর বিপিন তারা প্রায় একসময় থাকতো। শুধু সেখানে তারা দুজনই না, আরও কয়েকজন মিলে তাদের একটা সার্কেল শুরু করে। আমি তাদের জিজ্ঞেস করতে তারা বলে তারা সবাই মিলে নতুন একটা স্টার্ট আপ শুরু করতে যাচ্ছে। রবি দীপিকাকে বলে, আমার তখন থেকেই সন্দেহ হচ্ছিল, কারণ কি এমন স্টার্ট আপ হতে পারে যেটা থেকে প্রথম দিন থেকেই লাখ টাকা ইনকাম করা যায় আর রাতারাতি তাদের পরিবর্তন হয়ে যায়। রবি বলে, এরপরে একদিন রোহিত, বিপিন সহ আরও কয়েকজন মিলে তারা একসাথে বারে বসে মদ খাচ্ছিল, আর সেখানে তারা আড্ডা দিচ্ছিল। আর এরপর হঠাৎ করে একটা সময় বিপিন মদের ঘুরে বলতে থাকে তার একটা কথা রয়েছে, কারণ আজকের সব বিল রোহিত দেবে, কারণ তাদের বিজনেসের পুরো অংশটার অর্ধেকের বেশি রোহিত নিয়ে নেয়, কারণ সে নাকি সবথেকে বেশি কাজ করে, কিন্তু আসলে কাজটা করি আমরা। আর এভাবে রোহিত আর বিপিনের মধ্যে ঝামেলা লেগে যায়। বিপিন তাকে বলে,
আমি জানি তোমার এই কথায় মাইন্ড হতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। তুমি তো অ্যাকচুয়ালি বেশি টাকা নাও, তাই তো সবার কাছে স্বীকার করো। আর এভাবেই সেখানে রোহিত আর বিপিনের মধ্যে একটা মারামারি লেগে যায়। রবি বিপিনকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। রবি বিপিনকে বোঝায় যে সে রোহিতকে ভুল বুঝছে, কারণ বিপিনের ভালো এসে চায়, নয়তোবা বিপিনকে সেই দিন পুলিশের হাত থেকে বাঁচাতো না। বিপিন বলে সে আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে কারণ সে তার একটা টিম বানাতে চেয়েছিল। রবি বলে কিসের টিম? কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা একটা স্টার্ট আপ করতে যাচ্ছ যেখানে সবাই তোমরা পার্টনার। এটা শুনে বিপিন হাসে আর বলে আপনি আসলেই খুব বোকা। এরপরে বিপিন তাকে সবকিছু খুলে বলে। যেসব লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ ৩০ লাখ টাকার ওপরে, সেগুলোতে পুলিশ ভেরিফিকেশন হয়, অর্থাৎ যে লোকটা মারা গিয়েছে সেখানে পুলিশ আসে, চেক করে এবং সবকিছু চেক করার পরে তারপরে অ্যামাউন্টটা পেমেন্ট করা হয়। কিন্তু যেগুলোর অ্যামাউন্ট ৩০ লাখ টাকার নিচে, সেগুলোতে পুলিশ ভেরিফিকেশন ম্যান্ডেটরি নয়। কাগজপত্র ঠিকঠাক থাকলে পেমেন্ট করে দেওয়া হয়। আর এই সুযোগটাই রোহিত নিত। এই রোহিত আগে একজন ইন্স্যুরেন্স এজেন্ট ছিল, যার ফলে তার অনেক চেনাশোনা হাত রয়েছে, জানাশোনা রয়েছে। আর সেইগুলোকে কাজে লাগিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই ধরনের তথ্য বের করে যেগুলোর লাইফ ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা ৩০ লাখ টাকার নিচে, এবং সেগুলো থেকে এমন কিছু পরিবারকে সিলেক্ট করে যেগুলোর সাথে সহজে যোগাযোগ করা যায় না। সেই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা এতটা অ্যাক্টিভ নয়। এরপরেই সে সব ফেক ডকুমেন্ট তৈরি করত যেগুলোতে আমরা তাকে সাহায্য করতাম। আর এরপরেই সে নকল সার্টিফিকেট তৈরি করত, নাম ব্যবহার করত, সবকিছু নকল বানিয়ে ফেলত, মানে আলাদা একটা ফেক মানুষ তৈরি করে ফেলত, এবং যার নামে ইন্স্যুরেন্স তাকে মৃত ঘোষণা করা হতো। ডেথ সার্টিফিকেট সহ সবকিছু সেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেওয়া হতো। আর এভাবে সেই টাকাগুলো তারা উঠিয়ে নিত। রবি বিষয়টা শুনে অবাক হয়ে যায় আর বলে সেই পরিবার থেকে লাইফ ইন্স্যুরেন্সের সাথে যদি পরবর্তীতে যোগাযোগ করা হয় তখন? বিপিন বলে তখন কি? এতক্ষণে তো সেই টাকাটা আমরা মেরে দিয়েছি, সেই লাইফ ইন্স্যুরেন্সের লোকেরা আমাদের কোথায় খুঁজে পাবে? রবি তখন বুঝতে পারে যে রোহিত শুরু থেকেই কেন সবসময় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিতে চাইতো। বিপিন সেখান থেকে তার বাসায় চলে যায়। রবি বলে সেই দিনের পর থেকে আমি রোহিতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমি একজন ফ্যামিলি পার্সন, আমি চাই না এইসব বিষয়ে জড়াতে, কারণ রোহিত একদিন না দুদিন পরে এইসব কেসে ধরা পড়ে যাবে। আর পুলিশ যদি তখন জানতে পারে যে আমি রোহিতের সাথে যুক্ত আছি বা তার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, পুলিশ অবশ্যই এই কেসে আমাকে টানবে। আমি যেটা চাই না, আর এই জন্য আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। কৃষ্ণা জিজ্ঞেস করে বিপিন রোহিত ছাড়া বাকিদের নাম্বার তার কাছে আছে কিনা। রবি বলে হ্যাঁ, তার কাছে তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। দীপিকা জিজ্ঞেস করে বিপিনের ফটো আছে কিনা। রবি বলে না, বিপিনের ফটো তার কাছে নেই। কৃষ্ণা বলে সমস্যা নেই, তাদের অফিসের সিসিটিভি ক্যামেরা থেকে আমরা সেটা খুঁজে বের করে নিতে পারবো। রবি বলে হ্যাঁ, এটা ঠিক বলেছেন, আমি অফিসে যেই আমার অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আপনাদের পাঠিয়ে দেব। রবি যাবার আগে সবাইকে রিকোয়েস্ট করে সে একজন ফ্যামিলি পার্সন, তার নামটা যেন পুলিশের খাতায় না আসে, কারণ সে সব ঝামেলায় জড়াতে চায় না। বাসায় আসার পরে খুশি এবং দীপিকা কথা বলতে থাকে। রবি যেটা বলছে পুলিশকে সেটা বিশ্বাস করবে। দীপিকা বলে বিশ্বাস করা ছাড়াও তাদের আর কোনো হাতে উপায় নেই, কারণ পুলিশের কাছেও তেমন কোনো প্রমাণ নেই। দীপিকা বলে আমার মনে হয় রবি সত্যি বলছে, নয়তোবা এভাবে ইনফরমেশনগুলো দেওয়ার কোনো মানেই ছিল না, সে চাইলে চুপ করে থাকতে পারত। আর পুলিশদের আমরা অনেকটা কাজে এগিয়ে দিয়েছি, এখান থেকে ইনভেস্টিগেশন করলে সহজেই জানা যাবে রোহিতকে কে খুন করেছে, বিপিন নাকি অন্য কেউ। এরপরেই দেখা যায় শ্রুতি সেখানে চলে আসে। শ্রুতি আসলে একটা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করত, আর সেটা ১০০ পর্ব ক্রস করেছে। সেই সাকসেস পার্টিতেই সেখানে গিয়েছিল। শ্রুতি আসার পরে জিজ্ঞেস করে রোহিতের বিষয়টা তারা কি করলো, কতটুকু অগ্রগতি হয়েছে। তখন সবকিছু খুলে বলে। শ্রুতি বলে আসলে এই বিষয়টা এমনই, স্ক্যাম আর ভালোবাসা দুটো জিনিসই এক, কারণ এটাতে না পড়লে কেউ বিশ্বাস করে না। আর আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজে এই বিষয়টা আমার খুব কাজে দেবে, কারণ এটাও একটা ইন্টারেস্টিং বিষয় রোহিতের দিক থেকে। দীপিকা আর খুশি হাসতে থাকে। খুশিও এখন অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল দীপিকা তাকে সাহায্য করছে, এই বিষয়ে অনেক লিডও তারা পেয়েছে, নিশ্চয়ই সে এই কেসটা থেকে বের হয়ে আসতে পারবে। এরপরেই দেখা যায় রবি তাদের সেই ক্যামেরার সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেয়। দীপিকা সেখানে বসে সেগুলো দেখতে থাকে। আর সেখানে রবির অফিসে তারা রাঘবকে দেখতে পায়। রাঘবকে দেখার সাথে সাথে শ্রুতি বলে আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছি না। তখন শ্রুতি একটু পরেই বলে হ্যাঁ, মনে পড়েছে, তোমার কোনো একটা ভিডিওতেই আমার মনে হয় এই লোকটাকে আমি দেখেছি। খুশির ব্লগের ভিডিওগুলো আবারও দেখতে থাকে।
তখনই তারা দেখতে পায় খুশির শেষ ভিডিওটাতেই তারা রাঘবকে দেখেছে, যখন খুশি রোহিতের বাসায় তাকে সেই ব্যাগটা ফেরত দেওয়ার জন্য যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে ওই অ্যাপার্টমেন্ট থেকে রাঘব বের হয়ে আসছিল। পরদিনই দীপিকা চলে আসে সন্দীপের কাছে, পুরো বিষয়টা খুলে বলে এবং সেই সব এভিডেন্সও দেয়। বলে রোহিতের মার্ডারের পেছনে বিপিন নয়তো রাঘব, দুইজনের যে কোনো একজনের হাত অবশ্যই আছে। কিন্তু সেখানে সন্দীপ বলে কিন্তু এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন বা এই বিষয়ে কাজ করতে তাদের আরও সময় লাগবে, কারণ কিছুদিন পরে এখানে প্রাইম মিনিস্টার আসছে আর সেটা নিয়ে তারা ব্যস্ত থাকবে। দীপিকা বলে ততদিনে চার্জশিট জমা দেওয়া হয়ে যাবে, আর এই চার্জশিটে যদি খুশির নামটা সাসপেক্ট লিস্টে চলে আসে তাহলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাকে উইটনেস লিস্টে আনতে হবে। কিন্তু সন্দীপ বলে তার হাতে আর কোনো উপায় নেই। তখন দীপিকা তাকে বোঝায়, রিকোয়েস্ট করে, আর অবশেষে সন্দীপ তার কথা রাখে, বলে ঠিক আছে আমি তোমাকে অর্ধেক দিন সময় দিচ্ছি, আর এই অর্ধেক দিনের মধ্যে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে পারবো। দীপিকা বলে ঠিক আছে। আর এরপরেই তারা সেখানে রাঘবের নাম্বারটা খুঁজে বের করে। আসলে রবি তাদের রাঘব এবং বিপিনের নাম্বার দিয়েছিল। সন্দীপ এরপরে রাঘব আর বিপিনের নাম্বারটা ট্র্যাকিংয়ে পাঠিয়ে দেয়। এরপরেই তারা জানতে পারে দুটো নাম্বারই আলাদা আলাদা জায়গায় বন্ধ হয়েছে, তার আশেপাশে কয়েকটি লজ রয়েছে। দীপিকা বলতে থাকে রাঘব গ্রাম থেকে এসেছিল, তাই এই লজগুলোতে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর সেখানে যে এরকম কয়েকটা হোস্টেল খোঁজার পরেই অবশেষে তারা রাঘবকে খুঁজে পেয়ে যায়, যে বাইরে থেকে হোস্টেলে ফিরছিল। আর তারা তাকে অ্যারেস্ট করে নেয়, থানায় এসে টর্চার করে আর জিজ্ঞেস করে কেন সে রোহিতকে খুন করেছে। অবশেষে রাঘব সবকিছু বলতে শুরু করে যে তার গ্রামের বাড়ি থেকে রোহিত 20 লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে এসেছে। আসলে রাঘব তার বড় ভাইয়ের কথার বিরুদ্ধে গিয়ে রোহিতের সাথে মিলে এই কাজটা করেছিল, কিন্তু রোহিত তাকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এই জন্য তার বড় ভাই দাদা সাহেবও তাকে বাসা থেকে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে, বলেছে হয় রোহিতটা তাকে ফেরত দিতে হবে নয়তোবা টাকা। আর এই জন্য 6 মাস ধরে অন্য হয়ে পাগলা কুকুরের মতো সে রোহিতকে খুঁজে বেড়াচ্ছে। রোহিতের কোনো ফ্যামিলি ছিল না, তাই ওর জন্য পালানোটা সহজ হয়েছে, তাই ওকে খুঁজে বের করাটাও আরও বেশি কঠিন হয়ে গেছে। 6 মাস ধরে আমি ওকে খুঁজেছি। এরপরে হঠাৎ করে একটা আননোন নাম্বারে আমার কাছে কল আসে আর বলে রোহিতকে খুঁজে পেতে হলে আমাকে এখানে যেতে হবে, কারণ রোহিত মুম্বাই এসেছে। আর মুম্বাই আসার পরে আমি রোহিতের খোঁজ আবারও করতে শুরু করি। এরপরেই আমি মুম্বাই চলে আসি এবং সেখান থেকে আমি জানতে পারি রোহিত নেরুনগরে থাকে এবং সেখানে যাওয়ার পরে একটা জব এজেন্সির সাথে আমাকে কথা বলতে হবে, কিন্তু সে বলে তার কোনো খোঁজ নেই। আসলে সেই লোকটা ছিল রবি। রবি আসলে রাঘবের সাথে কথা বলে পুরো কথা শোনার পরে রাঘবকে বলে দেয় যে রোহিতকে রেগুলার কোথায় পাওয়া যাবে, কোন চায়ের দোকানে। আর সেখানেই চলে আসে রাঘব, তাকে মারতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেখানে একজন পুলিশ কনস্টেবল চলে আসে, আর সেই কনস্টেবল রাঘবকে থানায় ধরে নিয়ে যেতে চায়, কিন্তু সেখানে রোহিত তাকে বাঁচায় আর বলে আমরা ভাই, এটা এমনি মজা করছিলাম। এরপরে তারা একটি রেস্টুরেন্টে বসে কথা বলে। রোহিত বলে সে তার পুরো টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু তার বিনিময়ে রাঘবকে তার সাথে কাজ করতে হবে। রাঘব তাকে জিজ্ঞেস করে সে কি করে। তখন রোহিত পুরো বিষয়টা খুলে বলে, তাকে এক্সপ্লেন করে। অবশেষে রাঘবও লোভে পড়ে যায় এবং রাজি হয়ে যায়। রোহিত তাকে বলে ঠিক আছে, সন্ধ্যায় তুমি আমার ফ্ল্যাটে আসো, একসাথে মজা করে খাওয়া যাবে, আর আমি তোমার টাকা রেডি করে রাখবো। আর এতে খুশি হয় রাঘব, সেখান থেকে চলে আসে। আর এরপরে সন্ধ্যার সময় যখন আমি রোহিতের ফ্ল্যাটে ঢুকি তখন তার ডেড বডি আমি সেখানে পড়ে থাকতে দেখি। রাঘব বলতে থাকে বিশ্বাস করুন আমি রোহিতকে খুন করিনি, সে আমার টাকা ফেরত দিতে চাইছিল, আমি কেন তাকে খুন করব, এখন তো আমি ওর টাকাও পাচ্ছি না, আর আমি এই ধরনের কাজ করার লোক নই, আপনার প্লিজ আমাকে বিশ্বাস করুন। আর রোহিতের সাথে যে আমার কথা হয়েছে আর আমি যেটা সত্যি বলছি এটার প্রমাণ আমি আপনাদের দেখাতে পারি, ভিডিও ক্লিপ। তখনই রাঘব নিজের মোবাইলটা বের করে এবং একটা ভিডিও দেখায় যেখানে রাঘব যে সত্যি বলছে এটার প্রমাণ তারা পায়। তখন রাঘব তার ফোন থেকে ভিডিওটা বের করে দেখায় যেখানে দেখা যায় যে হ্যাঁ, রাঘব যা বলছিল সত্যি বলছিল। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে এই ভিডিওটা কে করেছে আর তোমার মোবাইলে কি করে আসলো। তখন রাঘব বলে আসলে সেই আননোন নাম্বার থেকেই আমাকে এই ভিডিওটা সেন্ড করা হয়েছে। এরপরে সে আমাকে ব্ল্যাকমেল করছিল, আমি যদি তাকে 20 লাখ টাকা না দেই তাহলে এই ভিডিওটা পুলিশের কাছে পাঠিয়ে দেবে। আর তার সাথে রোহিতের যে ঝগড়া হয়েছিল এটা যদি পুলিশ জানতে পারে তাহলে রোহিতের মার্ডার কেসে অবশ্যই রাঘবকে পুলিশ অ্যারেস্ট করবে। আমি এতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য ফোন বন্ধ করে বিভিন্ন হোটেল লজে ঘুরে বেড়াচ্ছিলাম। পুলিশরা বলে ঠিক আছে, সেই নাম্বারে টেক্সট করো যে তুমি টাকা দেওয়ার জন্য রাজি হয়েছ এবং তাকে কোনো একটা জায়গায় আসতে বলো। রাঘব সেটাই করে।
আর সেই টেক্সট অনুসারে রাঘব একটি ব্রিফকেস নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, আর দূর থেকে দীপিকা, সন্দীপ এবং আরও একজন পুলিশ অফিসার গাড়িতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। সেখানে তারা বলাবলি করতে থাকে যে সেই লোকটা কে, কি আসবে, বিপিন নাকি অন্য কেউ। দীপিকা বলে, আমি নিশ্চিত বিপিন আসবে। তখন সন্দীপ বলে, কিন্তু আমার মনে হয় না, কারণ আমরা রাঘবকে ট্রেস করতে পেরেছি, তাকে ধরতে পেরেছি, তার উপস্থিতির প্রমাণ পেয়েছি, কিন্তু বিপিনের বেলায় রেজাল্টটা 0। বিপিন যে একটা মানুষ, সে যে এখানে ছিল বা তার কোনো নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কোনো কিছুই আমরা জানতে পারিনি। ঠিক তখনই দেখা যায় কেউ সেখানে আসছে হুডি পরা। দীপিকা বলে, তার মানে কি তোমরা সন্দেহ করছো এই কাজটা রবি করছে? সন্দীপ বলে, আমারও সেটাই মনে হচ্ছে। হয়তোবা সে বিপিন নামের নতুন একটা ক্যারেক্টার তৈরি করে আমাদের গল্প শুনিয়েছে, যাতে সে নিজে এখান থেকে বেঁচে ফিরতে পারে। তারা সেখানে সেই লোকটাকে ঘিরে ধরে, আর দেখা যায় সেটা আর কেউ নয়, রবিই ছিল। রবি পুলিশ দেখে পালাতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ চেস করার পরে পুলিশ তাকে ধরতে পারছিল না। আর এদিকে হঠাৎ করেই দেখা যায় রবি একটা গাড়ির নিচে চলে আসে, আর সেটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, যেখানে রবি সেখানেই মারা যায়। আসলে বিপিন এবং তার বন্ধুরা বলতে কেউ ছিল না। এই কল এজেন্সি বা ফেক ইন্স্যুরেন্স পলিসির এজেন্সির কাজটা করত রোহিত এবং রবি মিলে। কিন্তু একটা সময় রোহিত তাকে টাকা কম দিতে শুরু করে, আর এটা রবি মেনে নিতে পারছিল না। আর এটা নিয়েই দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। কিন্তু এরপরেই রোহিত যখন মারা যায়, তখন সে রাঘবের ব্যাপারে জানতে পারে, কারণ রাঘব রবির এজেন্সিতেই এসেছিল রোহিতের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আর রাঘবকে সে ব্ল্যাকমেল করতে থাকে। আর রাঘবকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য সে ইচ্ছে করেই পুলিশের কাছে সেই ইনফরমেশনগুলো দেয়, যেন পুলিশ রাঘবকে খুঁজে বের করে এবং সেই ভিডিওর মাধ্যমে সে রাঘবকে ব্ল্যাকমেল করতে পারে। এদিকে দেখা যায় সেই ধস্তাধস্তিতে দীপিকাও আহত হয়েছিল, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। এদিকে এই কেসটার সমাধান করার জন্য সন্দীপ তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পরে সেখানে খুশি চলে আসে। খুশিও খুব খুশি ছিল, কারণ তার নামটা ইতোমধ্যেই সাসপেক্ট লিস্ট থেকে উইটনেস লিস্টে চলে এসেছে, যেটা তার জন্য অনেক বড় বিষয়। খুশি সেই খুশিতে যাওয়ার সময় দীপিকাকে বলতে থাকে, আর একটু কাজ করতে হবে, আমার ব্লগে লাইক করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দীপিকা হাসে। সেখান থেকে খুশি চলে আসে। দীপিকা খুশির ব্লগগুলো দেখছিল, তখনই হঠাৎ করেই সে একটা ব্লগ দেখতে থাকে। সেই দিনের ব্লগ, যখন খুশি শ্রুতিকে নিয়ে একটা র্যান্ডম ডে ব্লগ করছিল, আর শ্রুতি কোনো একটা কাজ করছিল। শ্রুতির হাতে একটা মোবাইলে ফটো ছিল। সেই ফটোটা দেখেই দীপিকা চমকে যায়, কারণ সেখানে রোহিতের ফটো ছিল। কিন্তু শ্রুতির কাছে রোহিতের ফটো কি করছে? তখনই মুভির সবথেকে বড় টুইস্ট রিভিল হয়। খুশি একটা সময় শ্রুতির ফোনে রোহিতের ফটো দেখে আর জিজ্ঞেস করে, এটা কার ফটো? শ্রুতি বলতে থাকে, রোহিত তাদের লাইফ ইন্স্যুরেন্স এজেন্সিতেই কাজ করে, সে একজন এজেন্ট হিসেবে কাজ করে। কিন্তু আমার তার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে, কারণ সে আসার পর থেকে সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে একই ধরনের কেস আসা শুরু হয়েছে, যেগুলোর সবগুলোর ইনকোয়ারিতে রোহিত নিজেই ছিল। আমি তাকে এই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে সরাসরি উত্তর দিচ্ছিল না আমাকে। খুশি বলে, তাহলে তুমি তোমার বসের সাথে যেয়ে কথা বলো। শ্রুতি বলে, আমার হাতে কোনো প্রমাণ নেই রোহিতের বিরুদ্ধে, আমি কিভাবে তাকে কি বলবো? কিন্তু আমার মনে হচ্ছে ও খুব বড় একটা কিছু করছে, স্ক্যাম করছে, যেটা আমার ধরা অনেক জরুরি, না হলে শ্রুতি এই বিষয়ে ফেঁসে যেতে পারে, কারণ রোহিত এবং শ্রুতি একই ডিপার্টমেন্টে কাজ করত। খুশি বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমাদের আগে রোহিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। ও যদি সত্যি কোনো স্ক্যাম করে থাকে, তাহলে সেটা আমরা প্রমাণ করেই ছাড়ব। পরদিন থেকেই দেখা যায় রোহিতের পিছু করতে থাকে তারা দুজনই। একটা সময় রোহিতকে দেখা যায় এটিএম বুথে যাওয়ার আগে অনেকগুলো কার্ড বের করে সে চেক করতে থাকে। তখনই খুশি এবং শ্রুতির সন্দেহ হতে থাকে, এর কাছে এতগুলো এটিএম কার্ড কি করছে? আর তখন থেকেই তারা মোবাইলে ভিডিও করতে থাকে যে রোহিত কি করছে। এরপরে সারাদিন ফলো করার পরে তারা রোহিতের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় এবং লুকিয়ে সেখানে ভেতরেও ঢুকে যায়। এদিকে রোহিত তার ফ্ল্যাটে ফেরার পরে সে দেখতে পায় তার ফ্ল্যাটের দরজাটা নষ্ট, এছাড়া সেখানে সে টাকারও ব্যবস্থা করে রাখছিল। এরপরে রোহিত তার ফ্ল্যাটের দরজা ঠিক করার জন্য ওয়াচম্যানকে বলতে থাকে, কিন্তু ওয়াচম্যান তার ডাকে শুনছিল না, আর এই জন্য রোহিত নিচে চলে যায়। এদিকে দেখা যায় খুশি এবং শ্রুতি তারা লুকিয়েছিল। যখন রোহিত নিচে চলে যায়, তখনই এই সুযোগে খুশি রোহিতের রুমে চলে আসে। সেখান থেকে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বিভিন্ন ডকুমেন্টসের প্রমাণ হিসেবে জোগাড় করতে থাকে। কিন্তু এই সময় হঠাৎ করে আবারও ফিরে আসতে শুরু করে তার ফ্ল্যাটের দরজা লাগানোর জন্য। অন্যদিকে সেখানে লুকিয়ে থাকা শ্রুতি এটা দেখে ফেলে। শ্রুতি বারবার ট্রাই করছিল খুশিকে কল করার জন্য, কিন্তু খুশি তার ফোনটা পিক করছিল না।
ঠিক ওই সময়টাতে হঠাৎ করেই রোহিত ফ্ল্যাটে চলে আসে আর সে খুশিকে দেখে ফেলে। জিজ্ঞেস করে সে এখানে কি করছে, সে কে। খুশি কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু রোহিত বুঝতে পারে খুশি মিথ্যে বলছে। রোহিত খুশিকে বলে এখান থেকে যাবার আগে তাকে অবশ্যই মোবাইলের ভিডিওটা ডিলিট করতে হবে, কিন্তু এটা খুশি করছিল না। আর এতে করে খুশি এবং রোহিতের মধ্যে ধস্তাধস্তি হতে শুরু করে। একটু পরে সেখানে খুশি চলে আসে, দুইজনের সাথে রোহিতের ধস্তাধস্তি হতে শুরু করে। কিন্তু একটা সময় রোহিত দুজনকেই আহত করে ফেলে। ঠিক তখনই শ্রুতি খুশিকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা হাতুড় দিয়ে রোহিতের মাথায় আঘাত করে বসে। আর একটু পরেই তারা বুঝতে পারে তারা কত বড় ভুল করে ফেলেছে, তাদের হাতে একটি মার্ডার হয়ে গেছে। কিছুক্ষণ পরে খুশি শ্রুতিকে বলে এখানে আসার আগে সে সিকিউরিটি গার্ডের কাছে শুনতে পেরেছিল এই অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা নষ্ট, সেটা ঠিক করতে দেওয়া হয়েছে। তার মানে তারা যে এখানে এসেছে সেটার কোনো প্রমাণ নেই, আর সেখানে আসতে তাদের কেউ দেখেনি। এই জন্য তাদের যে করে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। শ্রুতি বলে তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। তারা সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে সেই কাপড়গুলো একটা শপিং ব্যাগে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। আর সেই শপিং ব্যাগটা ছিল সেই শপিং ব্যাগটা যেটার ভেতরে টাকা ছিল। তারা তড়িঘড়ি করে সেখান থেকে চলে আসে। তারা বুঝতে পারে না এখন কি করবে। ঠিক তখনই খুশি দেখতে পায় সেই ব্যাগে এতগুলো টাকা। আর এরপরেই হঠাৎ করে তার হাতের দিকে খেয়াল করে যে সে ভুল করে রোহিতের ফোনটা সেখান থেকে নিয়ে এসেছে। খুশির নিজের ফোন নিয়ে আসার পরিবর্তে, আর এতে করে ভয় পেয়ে যায়। খুশির ফোনটা ক্রাইম স্পটে পাওয়া গেলেই খুশিকে পুলিশ অ্যারেস্ট করবে। এখন কি করবে? আর এখন দ্বিতীয়বার তারা সেখানে যেতেও পারবে না। এতে করে সেই সিকিউরিটি গার্ড বা অন্যান্য লোকের দেখে ফেলার সম্ভাবনা রয়েছে, সন্দেহজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফোনটা তো তাদের আনতেই হবে। আর এই জন্যই তারা একটা প্ল্যান তৈরি করতে থাকে। প্ল্যানটা আসে শ্রুতির মাথা থেকে, কারণ সেখানে শ্রুতি সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পেয়েছিল। আর এরপরে রোহিতের সেই ব্যাগ, রোহিতের মানিব্যাগ এবং মোবাইল সহ সবকিছু নিয়ে তারা নাটক তৈরি করে। শ্রুতি আর খুশি মিলে রোহিতের সেই ব্যাগটাকে সমুদ্রের তীরে একটা জায়গায় রাখে। আর ঠিক তার বরাবরই খুশি সেখানে বসে লাইভ করতে শুরু করে। আর সেখানে লাইভে খুশি বেশি ব্যাগটা পাওয়ার নাটক করে এবং সেখানে রোহিতের কাট পাওয়ার নাটক করে এবং ব্যাগ ফিরিয়ে দেওয়ার নাম করে লাইভের ভেতরেই তারা রোহিতের বাসায় চলে যায়, যাতে কেউ খুশিকে সন্দেহ না করে। এবং সেখানে যখনই তারা সেই লাশটা দেখতে পায়, সেই মেয়েটি চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। আর এই সুযোগে খুশি সেখান থেকে তার মোবাইলটা নিয়ে নেয়। আর এভাবেই খুশি আর শ্রুতি মিলে তাদের সব প্রমাণ লোপাট করে দেয়, যেন কেউ বুঝতেই না পারে যে রোহিতের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। এরপরে দীপিকা যখন তাদের সাহায্য করছিল, আর তারাও দীপিকার সাথে একে একে খেলে যাচ্ছিল। তারা ভিকটিম হওয়ার নাটক করছিল, যেখানে তারা নিজেরাই মার্ডার করেছিল। আর যেহেতু লাইভে সবাই দেখেছিল, তাই খুশিকে কেউ সন্দেহ করেনি, এমনকি দীপিকাও। আর দীপিকার সাহায্য নিয়েই খুশি তার নিজের নামটা সাসপেক্ট লিস্ট থেকে উইটনেস লিস্টে নিয়ে আসে। আর এই পুরো বিষয়টা বুঝতে পারে দীপিকা। দীপিকা হসপিটালের জানালা দিয়ে দেখতে পায় খুশি আর শ্রুতি পুলিশের চোখকে ধোঁকা দিতে পেরেছিল, নিজেদেরকে এই কেস থেকে বের করতে পেরেছিল। আর দীপিকাও ভুল বুঝতে পারে যে তাকে কিভাবে ব্যবহার করা হয়েছে, সে নিজেই কত বড় একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছে। দীপিকা হাসতে থাকে, কারণ এখন তার আর কিছুই করার ছিল না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।